स्टूडेंट्स वेलकम टू केमिक्स दादा। আমরা এখন যে চ্যাপ্টারটা চলছে আমাদের সেটা হচ্ছে বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি বা রসায়নের ভৌত ধারণা, প্রাথমিক ধারণা, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টার 11 এর আমরা সবাই জানি। তো এইটা কিন্তু আমরা আগের ভিডিওতে শুরু করেছি, এই ভিডিওটা তারই এক্সটেনশন পার্ট। আগের ভিডিওতে আমরা সিগনিফিক্যান্ট ফিগার, রাউন্ডিং অফ এই সমস্ত কিছু শিখেছি। আজকে আমরা যে কেমিক্যাল কম্বিনেশনের যে লগুলো আছে বা রাসায়নিক সংযোগের যে সূত্রগুলো আছে সেই লগুলো বা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব এবং সেটার কিছু এক্সপ্লানেশন এক্সাম্পল দেখে সেটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। চলো দেখা যাক। চলো এবার আমরা দেখে নিই, ঠিক আছে। আমাদের আজকের টপিক হচ্ছে লস অফ কেমিক্যাল কম্বিনেশন বা রাসায়নিক সংযোগের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা আজকে দেখবো এক এক করে। তো প্রথম আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস বা ভরের নিত্যতা সূত্র, ঠিক আছে। বাংলাটা আমি মুখে বলছি, বাংলাটা বোর্ডে লিখছি না, বোর্ডে ইংরেজিটাই লিখছি। ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে। এই লটায় কি বলছে? ল অফ কনজারভেশন অফ মাস। এখানে কি বলছে? এখানে বলছে ধরো কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, ঠিক আছে। তো এই কেমিক্যাল রিয়াকশানে, আচ্ছা আমি আগেই বলে দিই, আমি কিন্তু স্টেটমেন্টটা ডাইরেক্ট বলছি না, ঠিক আছে। স্টেটমেন্ট তোমাদের লিখতে দেবে না, স্টেটমেন্ট ডাইরেক্ট মুখস্থ করতে হবে না, কিন্তু কেউ যদি পড়তে চাও তো বই থেকে তোমরা স্টেটমেন্টটা অবশ্যই পেয়ে যাবে। আমি তোমাদেরকে জাস্ট ওটাই বুঝিয়ে খালি বলছি, ঠিক আছে। তো ল অফ কনজারভেশন মাস বা ভরের নিত্যতা সূত্র এখানে কি বলছে? এখানে বলছে কোনো ধরো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেই কেমিক্যাল রিয়াকশানে আমার দুটো সাইড থাকে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। লেফট সাইডে কে থাকে? লেফট সাইডে থাকে আমার রিয়াক্ট্যান্ট বা বাংলায় বললে বিক্রিয়ক, আর রাইট সাইডে কে থাকে? প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। তো ল অফ কনজারভেশন অফ মাস, এই যে লটা কি বলছে যে বিফোর অ্যান্ড আফটার দ্য রিয়াকশন, মানে রিয়াক্ট্যান্ট সাইড আর প্রোডাক্ট সাইড দুটো সাইডেই টোটাল মাসটা ইকুয়াল থাকবে, টোটাল মাসটা সেম থাকবে, বা মানে কোনো মাস লস হবে না, এটা বলছে ল অফ কনজারভেশন অফ মাস। মানে ধরো এরকম একটা রিয়াকশন আছে, সাপোজ এ প্লাস বি, এটা তোমার সি প্লাস ডি হচ্ছে। তো এ আর বি এর যে টোটাল মাস, মানে ধরো এম এ আর বি এর মাস ধরো এম বি সাপোজ, আর এটার মাস ধরো এম সি, এটার মাস ধরো এম ডি। তাই ল অফ কনজারভেশন অফ মাস যেটা আমাদেরকে বলছে যে এম এ প্লাস এম বি মানে রিয়াক্ট্যান্ট সাইডের যে টোটাল মাস বা বিক্রিয়কের যে মোট ভর, সেটা আমার প্রোডাক্ট সাইডের টোটাল মাস বা বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হবে, ঠিক আছে। তার মানে এইখান থেকে এইখানে যাওয়ার সময় কোনো রকমের কোনো ভর নষ্ট হবে না বা মাস লস হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস বা ভরের নিত্যতা সূত্র। কিন্তু প্রবলেমটা এখানে, প্রবলেমটা হচ্ছে আইনস্টাইনের ফর্মুলাতে আমরা কি জানি? আইনস্টাইন আমাদেরকে কি বলেছে? আইনস্টাইনের মাস এনার্জি কনভার্সন ল, সেখানে কি বলছে? ই ইকুয়াল টু আমার ডেল্টা এম সি স্কোয়ার, তাই তো। যেখানে ডেল্টা এম কি? ডেল্টা এম হচ্ছে লস্ট মাস, ডেল্টা এম হচ্ছে লস্ট মাস। মানে ধরো কোনো একটা প্রসেসে একটা মাস যখন ভেলোসিটি অফ লাইট, সিটা কি? ও ভালো কথা, সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ঠিক আছে। এই কোন একটা পার্টিকেল যখন ভেলোসিটি অফ লাইটের ভেলোসিটি নিয়ে মুভ করছে, তখন তার পার্টিকেল নেচারটা অফ হয়ে যাচ্ছে, মানে তার মাসটা লস হয়ে যাচ্ছে। মাসটা লস হচ্ছে না, মাসটা কোথায় যাচ্ছে? মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাস থেকে এনার্জি তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? এই ফর্মুলা দিয়ে তৈরি হচ্ছে, যে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমার যে এনার্জিটা তৈরি হচ্ছে। তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাস লস হচ্ছে, কিন্তু মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে এই ল অফ কনজারভেশন অফ মাস কিন্তু এর লিমিটেশন আছে। তাই লিমিটেশনটা কি বোঝা গেল? যে সবসময় যে মাস কনস্ট্যান্ট থাকে এমন নয়। তাহলে এইটাকেই যখন মডিফাই করা হলো, মডিফিকেশন করে এখানে কি বলা হলো? মডিফিকেশন করে এখানে এলো ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি। মডিফাইড লটার নাম কি হলো? ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি, মানে ভর ও শক্তির নিত্যতা সূত্র, ঠিক আছে। মাস অ্যান্ড এনার্জি, তার মানে এখন কি বলা হচ্ছে? এখন বলা হচ্ছে যে শুধুমাত্র ভর বা মাস দুটো রিয়াক্ট্যান্ট দুটো সাইডে সেম থাকবে এমন নয়,
কিছু কিছু সময় চেঞ্জ হতেও পারে, চেঞ্জ কিছু হবে এনার্জিতে। তাহলে টোটাল মাস আর এনার্জির যে সামেশন, মাস আর এনার্জির টোটাল যে সামেশন, সেইটা আমার কনজার্ভ থাকবে বা সেইটা আমার সেম থাকবে, সেইটাতে কোনো পরিবর্তন হবে না। সে মাস থেকে এনার্জি বা এনার্জি থেকে মাস কনভার্ট হতেই পারে, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু মাস আর এনার্জির যে টোটাল অ্যাডিশন প্রোডাক্ট, যেটাকে আমরা বলি সামেশন, ঠিক আছে, মাস আর এনার্জির যে টোটাল সামেশন, সেইটা কিন্তু আমার কনজার্ভ থাকবে বা চেঞ্জ হবে না। এইটা হচ্ছে মডিফিকেশন অফ ল অফ কনজারভেশন অফ মাস, যাকে আমরা বলি ল অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি। ক্লিয়ার? দেখে নাও। এইবার দেখো সেকেন্ড ল আমাদের কি বলছে, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। বাংলাটা লিখে রেখেছি, এটা হচ্ছে স্থিরানুপাত সূত্র, ঠিক আছে, মানে অনুপাতটা স্থির থাকবে বা প্রপোর্শনটা কনস্ট্যান্ট থাকবে। প্রপোর্শনটা সবাই পড়েছো, 9 10 রেশিও প্রপোর্শন সবাই পড়ে এসছো, তো প্রপোর্শনটা কনস্ট্যান্ট থাকবে। তার মানেটা কি, এই লটায় বলছে যে ধরো কোনো একটা যৌগ বা কোনো একটা কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডটা নির্দিষ্ট কিছু মৌল দিয়েই গঠিত বা নির্দিষ্ট কিছু এলিমেন্ট দিয়েই তৈরি, ঠিক আছে। তো একটা কম্পাউন্ডের ডেফিনেশন কি, কম্পাউন্ড মানে হচ্ছে যেগুলো দুই বা তার বেশি অ্যাটম, ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টের অ্যাটম দিয়ে তৈরি, সেগুলোকেই বলে কম্পাউন্ড, তাই তো। তাহলে এই কম্পাউন্ডটা, যেটা আমাদের কম্পাউন্ড তৈরি হবে, যে কোনো একটা কম্পাউন্ড, ধরো আজকে ওয়াটার, ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়েই বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো ওয়াটার, এই যে ওয়াটার, এই যে জলের অণু বা ওয়াটার মলিকিউল, এই ওয়াটারটা তুমি এই ইউনিভার্সের যে জায়গা থেকেই কালেক্ট করো না কেন, এর কম্বিনেশন এটাই থাকবে। কি বললাম, ইউনিভার্সের যে প্লেস থেকেই তুমি কালেক্ট করো না কেন, আজকে তুমি ঝর্ণার স্প্রিং ওয়াটার আনতে পারো, ঠিক আছে, আজকে তুমি সি ওয়াটার আনতে পারো, সেখানে অবশ্যই নুন থাকবে, নুনটাকে ফুটিয়ে নিতে হবে, সেটা পরের কথা। তো ওয়াটার মলিকিউলটা নিয়ে আমার টার্গেট, ওইসব এদিক ওদিক জিনিস চিন্তা ভাবনা করো না। তো তুমি রিভার ওয়াটার নিতে পারো, নদীর জল নিতে পারো, তুমি পুকুরের জল নিতে পারো, ঠিক আছে, তারপরে ধরো তুমি ইংল্যান্ডে গিয়ে কোনো নদীর জল নিতে পারো, সে যেখান থেকেই তুমি ওয়াটার নাও না কেন, বাড়ির কলের জল নিতে পারো, ঠিক আছে। সেই প্রত্যেকটা জায়গা থেকে যেখান থেকেই তুমি ওয়াটারটাকে কালেক্ট করো না কেন, ওয়াটারের কিন্তু কেমিক্যাল ফর্মুলা এটাই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু এই লটায় এটা বলছে না, লটায় কি বলছে, লটায় বলছে এই যে ওয়াটারটা, এখানে যখন হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেন এখানে কটা আছে, হাইড্রোজেন এখানে দুটো আছে, তাহলে একটা হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1 আমরা জানি, তাই না, এগুলো আমরা ছোটবেলায় পড়ে এসেছি, আবার আমরা পড়বো, পরের ভিডিওতে পড়বো। তো হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, তাহলে ধরো দুটো হাইড্রোজেন আছে, তার মানে হাইড্রোজেনের টোটাল মাস হচ্ছে আমার 2, আর অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16, তাই তো। তার মানে এই ওয়াটার মলিকিউলে হাইড্রোজেন আর অক্সিজেনের মাস রেশিও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাস রেশিও, ঠিক আছে, মাস রেশিও অফ হাইড্রোজেন অ্যান্ড ইস টু অক্সিজেন, ঠিক আছে, মাস রেশিও হাইড্রোজেন ইস টু অক্সিজেন, এটা কি হবে, হাইড্রোজেনের কত 2, টোটাল মাসটা 2, আর অক্সিজেনের টোটাল মাস কত 16, তার মানে হচ্ছে 1:8। তার মানে তুমি যে কোনো জায়গা থেকেই কালেক্ট করো না কেন জল, প্রত্যেকটা জলে হাইড্রোজেন আর অক্সিজেন 1:8 অনুপাতেই থাকবে, 1:8 রেশিওতেই থাকবে বা 1:8 প্রপোর্শনেই থাকবে। কাজেই ওই জন্যই এটাকে বলছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ঠিক আছে। মানে এই প্রপোর্শনটা কিন্তু যে কোনো একটা ডেফিনিট কম্পাউন্ডের জন্য, হ্যাঁ এখন যদি তুমি বলো যে স্যার H2O2 মানে হাইড্রোজেন পার অক্সাইড, অবশ্যই এটার সাথে এটার কম্বিনেশন মিলবে না, এটার সাথে এটার রেশিও মিলবে না। কেন মিলবে না, কারণ এখানে কম্পাউন্ডই চেঞ্জ হয়ে গেছে, তোমাকে একটা ফিক্সড কম্পাউন্ড রাখতে হবে, তাই না। তো কম্পাউন্ডটা যদি তোমার ফিক্স থাকে, তাহলে তোমার যে কোনো জায়গা থেকেই তুমি কালেক্ট করো না কেন বা যেভাবেই তুমি ল্যাবেও তৈরি করো না কেন, তোমার কিন্তু মানে প্রপোর্শনটা কনস্ট্যান্ট থাকবে। কিসের প্রপোর্শন, মাসের প্রপোর্শন, মাসের প্রপোর্শন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাসের প্রপোর্শনটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। দেখো একটা নিউমেরিক্যাল করাচ্ছি, এরপরে দেখে নাও। আচ্ছা এবার দেখো এই কনস্ট্যান্ট প্রপোর্শনের উপর একটা নিউমেরিক্যাল আমি নিয়েছি, বলছে কম্পাউন্ড MgO ম্যাগনেসিয়াম অক্সাইড ওয়েজ 5 গ্রাম, মানে যার ওজন 5 গ্রাম, হ্যাজ ম্যাগনেসিয়াম অফ 3 গ্রাম, এই 5 গ্রামের মধ্যে ম্যাগনেসিয়াম 3 গ্রাম আছে, ফ্রম MgCO3 আলাদা একটা কম্পাউন্ড, দ্য অ্যামাউন্ট অফ এক্সট্রাক্টেড MgO কে হিট করলে আমরা কি পাই, এটা আমরা সবাই জানি, MgCO3 কে যদি আমরা হিট করি তাহলে আমরা কি পাবো, ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, তাই না, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা বেরিয়ে যাবে। তাহলে এই যে অ্যামাউন্ট অফ এক্সট্রাক্টেড MgO, কতটা MgO এক্সট্রাক্ট করা হচ্ছে, 8.5 গ্রাম, তার মধ্যে ইন দ্যাট এক্সট্রাক্টেড MgO দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম ইজ 5.1 গ্রাম, এর মধ্যে আবার ম্যাগনেসিয়ামের অ্যামাউন্টটা হচ্ছে 5.1 গ্রাম, সো দ্যাট দে ওবে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ঠিক আছে। তো আমাকে এখানে দুটো জায়গায় MgO দিয়েছে, একটা হচ্ছে ফার্স্ট কেস,
ফার্স্ট কেস, একটা হচ্ছে সেকেন্ড কেস, ঠিক আছে। তাহলে ফার্স্ট কেসে আমাকে যে এমজিওটা দিয়েছে, ফার্স্ট কেসেও আমাকে এমজিও দিয়েছে, সেকেন্ড কেসেও আমাকে এমজিও দিয়েছে, স্বাভাবিক ব্যাপার। আমি বললাম যে একই কম্পাউন্ড হতে হবে, একই কম্পাউন্ড না হলে হবে না। সেকেন্ড কেসে MgCO3 থেকে এক্সট্রাক্ট করা হচ্ছে, আর ফার্স্ট কেসে নর্মাল MgO নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে ম্যাগনেসিয়াম কত গ্রাম আছে, টোটাল MgO ওয়েট হচ্ছে 5 গ্রাম, ঠিক আছে। এগুলো সব ওয়েট লিখছি আমি, ইকুয়াল টু দিয়ে লিখে দিচ্ছি মাস। তো এখানে ম্যাগনেসিয়াম কত গ্রাম আছে, 3 গ্রাম। তাহলে অক্সিজেন কত গ্রাম আছে, 5 - 3 = 2 গ্রাম। তাহলে দেয়ারফর ম্যাগনেসিয়াম ইস টু অক্সিজেন এর মাস রেশিও কত হবে, 3:2 হলো তো। মাস রেশিও, কিন্তু এগুলো সব মাস, তাই মাস রেশিও। এবার সেকেন্ড কেসে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড কতটা ডিরাইভ করা হয়েছে বা এক্সট্রাক্ট করা হয়েছে, 8.5 গ্রাম। তাহলে 8.5 গ্রাম, তার মধ্যে ম্যাগনেসিয়াম কতটা আছে, ম্যাগনেসিয়াম আছে 5.1 গ্রাম, ঠিক আছে। তার মধ্যে তাহলে অক্সিজেন কতটা থাকবে, 8.5 - 5.1 এত গ্রাম ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 3.4 গ্রাম, তাই তো। তাহলে এবারে এইখানে ম্যাগনেসিয়াম ইস টু অক্সিজেনের মাস রেশিওটা কত হবে, ম্যাগনেসিয়াম কত 5.1 ইস টু এখানে 3.4। তাহলে দেখো 5.1 আর 3.4 হচ্ছে 17 এর মাল্টিপল, তাহলে দেখো কত হচ্ছে 3:2, তাই তো। 2 × 17 34, 3 × 17 51। তো আমার দেখো ম্যাগনেসিয়াম আমরা যে ফার্স্ট কেসে একটা নর্মাল ম্যাগনেসিয়াম অক্সাইড নিয়ে এসেছি, সেকেন্ড কেসে ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে এক্সট্রাক্ট করেছি এই মেথডে। তাহলে যে কোনো জায়গা থেকে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পাই না কেন, এদের কিন্তু রেশিওটা দেখো ইকুয়াল, বা এদের প্রপোর্শনটা কিন্তু দেখো ইকুয়াল, ঠিক আছে। ম্যাগনেসিয়াম ইস টু অক্সিজেন, এদের প্রপোর্শনটা কিন্তু সেই 3:2, ঠিক আছে। সেইটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দিস টু ওবে দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, বা স্থিরানুপাত সূত্র এরা মেনে চলে। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, দেখে নাও। এবার দেখো আমাদের 3 নম্বর ল বলছে ল অফ মাল্টিপল প্রপোর্শন বা গুণানুপাত সূত্র। এই লটায় কি বলছে, এই লটা একটু অন্যরকম ভাবে বুঝবো, ঠিক আছে। এখানে বলছে যে দুটো এলিমেন্ট আছে, দুটো এলিমেন্ট নিজেদের মধ্যে কেমিক্যালি কম্বাইন করে 2 or more টাইপের কম্পাউন্ড তৈরি করছে, দুটো এলিমেন্টই, ঠিক আছে। ধরো কার্বন আর হাইড্রোজেন, ঠিক আছে, কার্বন আর হাইড্রোজেন নিজেদের মধ্যে কখনো এইভাবে জুড়ছে, ধরো C2H2, দুটো কার্বনের সাথে দুটো হাইড্রোজেন। কখনো এরকম হচ্ছে ধরো C2H4, দুটো কার্বনের সাথে 4টে হাইড্রোজেন। আবার ধরো কখনো এরকম হচ্ছে C2H6, দুটো কার্বনের সাথে 6টা হাইড্রোজেন, ঠিক আছে। তো এই যে দুটো এলিমেন্ট নিজেদের মধ্যে কম্বিনেশন করার ফলে বিভিন্ন টাইপের কম্পাউন্ড তৈরি করছে, এই কম্পাউন্ডে একটা মৌলের অ্যামাউন্টটা ফিক্সড থাকবে, একটা মৌলের বা একটা এলিমেন্টের অ্যামাউন্টটা ফিক্সড থাকবে, ঠিক আছে। অন্যটার চেঞ্জ হবে, অন্যটা কি হবে, চেঞ্জ হবে। দেখো এখানে কার্বন দুটো আছে, তো হাইড্রোজেন 4টে, হাইড্রোজেন 6টা। এখানে কিন্তু মাসের কথাই বলছি আমি, যে একটা মৌলের বা একটা এলিমেন্টের মাস সেম থাকবে, অন্য এলিমেন্টের মাসটা চেঞ্জ হবে। এবারে লটা কি বলছে, এই যে ডিফারেন্ট টাইপস অফ মানে কম্পাউন্ডে ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টের মাসটা চেঞ্জ হচ্ছে, মানে ডিফারেন্ট টাইপস অফ মাস হচ্ছে সেম এলিমেন্টের, একটা তো ফিক্স থাকছে, যেটা ফিক্স থাকছে সেটার কথা বলছেই না, যেটা চেঞ্জ হচ্ছে তার ডিফারেন্ট মাস রেশিওতে তারা কম্বাইন করছে, তাই না। তো এইখানে দেখো এইখানে কি করছে, এইখানে কার্বন ইস টু হাইড্রোজেনের মাস রেশিও কত হবে, কার্বন একটার জন্য 12, দুটোর জন্য কত 24 ইস টু এখানে হাইড্রোজেন কত 2, ঠিক আছে। এইখানে কার্বন ইস টু হাইড্রোজেন কত হবে 24 ইস টু 4, এখানে কত হবে 24 ইস টু 6, তাই তো। তো বলছে এই যে ডিফারেন্ট রেশিওতে নিজেদের মধ্যে কম্বাইন হচ্ছে, ডিফারেন্ট মাস প্রপোর্শন বা মাস রেশিওতে কম্বাইন হচ্ছে। তো এই যে এলিমেন্টটা ডিফারেন্ট রেশিওতে কম্বাইন হচ্ছে, সেই এলিমেন্টটার কি বলবো, মানে ইন্টিজার রেশিওতে তারা থাকবে। সেই এলিমেন্টটার যে মাস, সেই মাসগুলো ইন্টিজার রেশিওতে থাকবে। মানে এইখানে ধরো 2, 4 আর 6 আছে, তো তার মানে এই যে যেটা কনস্ট্যান্ট সেটাকে যদি আমরা বাদ দিই, তাহলে এইখান থেকে হাইড্রোজেনের মাস কত 2:4:6, তাহলে এটা কি হবে 1:2:3। এই যে রেশিওটা এলো, এই রেশিওটা কিসের এলো, যে ডিফারেন্ট যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটার যে মাস রেশিওটা হবে, সেই মাস রেশিওটা কি হবে, ইন্টিজার ফর্মের রেশিও হবে, এখানে কোনো ফ্র্যাকশন বা ডেসিমালে আসবে না। ক্লিয়ার? বোঝা গেছে? দেখে নাও। এবার দেখো এই একটা প্রবলেম নিয়েছি, এই প্রবলেমটা আমাদের মাল্টিপল প্রপোর্শনের উপর বেস করে, ঠিক আছে, যেটা এক্ষুনি পড়ালাম।
বলছে টু কম্পাউন্ডস এ অ্যান্ড বি আর কনজিস্ট অফ এসএন অ্যান্ড ও, এসএন মানে টিন অ্যান্ড অক্সিজেন, ঠিক আছে। ইন কম্পাউন্ড এ 78.77% টিন অ্যান্ড 21.23% অক্সিজেন ইজ দেয়ার। ইন কম্পাউন্ড বিতেও টিন আর অক্সিজেনের পার্সেন্টেজ বলে দিয়েছে, আর আমাদেরকে বলেছে রেজাল্টটা মাল্টিপল প্রপোর্শন মানে ওবে করে সেটা দেখাতে, ঠিক আছে। তো আমি ফার্স্টে দেখব যে কম্পাউন্ড এতে আমার এসএন ইস টু অক্সিজেনের যে রেশিও সেটা কত আছে, 78.77 ইস টু আমার অক্সিজেনের আছে 21.23 আছে তো। আচ্ছা, কম্পাউন্ড বিতে আমার এসএন ইস টু অক্সিজেনের কত আছে, 88.12 ইস টু আমার আছে 11.88। এটা কিন্তু মাস রেশিও না, এটা পার্সেন্টেজ রেশিও, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি কম্পাউন্ড বি এর ক্ষেত্রে আমাকে ধরো একটা তো ইকুয়াল করতে হবে। ধরো আমি আজকে এসএনটাকে ইকুয়াল করলাম, ঠিক আছে, এসএনটাকে ইকুয়াল করলাম বা ধরো অক্সিজেনটাকে ইকুয়াল করলাম, ঠিক আছে। তো এইখানে ফর কম্পাউন্ড বি, ফর বি শর্টে আমি করছি এই যে 11.88 গ্রাম নিয়ে নাও, ধরো গ্রাম অফ অক্সিজেন অ্যাটাচড উইথ কত 88.12 গ্রাম অফ এসএন, তাই তো। এবার আমি বার করব যে এত গ্রামের সাথে কতটা অ্যাটাচড হবে, তাহলে দেয়ারফর 21.23 গ্রাম অফ অক্সিজেন অ্যাটাচড উইথ কত হবে 88.12 ইন্টু 21.23 ডিভাইডেড বাই হচ্ছে আমার 11.88। তাহলে এটা করে আমার ক্যালকুলেট করে কত আসছে, এটা করে আসছে 157.47 গ্রাম অফ এসএন, ঠিক আছে। তাহলে আমরা কম্পেয়ার করে নিলাম যে এই বি কম্পাউন্ডে এই গ্রাম অক্সিজেনের সঙ্গে এত গ্রাম এসএন লাগবে। তাহলে আমার এখন অক্সিজেনেরটা ইকুয়াল করে দিয়েছি, একটা সেম করতে হবে, তাহলে অন্যটাকে আমাকে চেক করতে হবে। তাহলে এবার এসএন অফ কম্পাউন্ড এ ইস টু এসএন অফ কম্পাউন্ড বি, যেখানে দুটোর অক্সিজেনটা ইকুয়াল, সেটা কত হচ্ছে দেখো 78.77 ইস টু হচ্ছে 157.47। এটা তোমরা রেশিও করলে দেখবে নিয়ারলি 1:2 রেশিও আসছে। তাহলে দেখো এটা হচ্ছে আমার ইন্টিজার রেশিও, হোল নাম্বার রেশিও। তাহলে হোল নাম্বার রেশিও যদি আসে সেটাই আমার কি করবে, ল অফ মাল্টিপল প্রপোর্শনকে সাপোর্ট করবে। দেখে নাও। এবার দেখো আমাদের 4 নম্বর ল কি বলছে, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন বা মিথনুপাত সূত্র, ঠিক আছে। ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন বা মিথনুপাত সূত্র, এই লতে কি বলছে, এই লতে বলছে ধরো দুটো কম্পাউন্ড আছে, দুটো কম্পাউন্ডে দুটো ডিফারেন্ট আচ্ছা আমি এক্সাম্পল দিয়েই বলছি। ধরো একটা কম্পাউন্ড আছে মিথেন আর একটা কম্পাউন্ড আছে ওয়াটার, ঠিক আছে। এইবারে মিথেনে কার্বন আর হাইড্রোজেন এগুলো সব মাস রেশিও বলছি, হ্যাঁ আমি কিন্তু সব সমস্ত কিছু এই যে রেশিওগুলো করছি সব মাস রেশিও নিয়েই কথা হচ্ছে, অন্য কোনো রেশিও নয়। তো কার্বন আর হাইড্রোজেনের মাস রেশিও কত, কার্বন কত 12, হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে এখানে সিম্পলিফাই করলে কত হচ্ছে 3:1 হচ্ছে তো। আর এইখানে ওয়াটারে হাইড্রোজেন আর অক্সিজেনের মাস রেশিও কত, হাইড্রোজেন হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে 16, সিম্পলিফাই করলে হবে 1:8, ঠিক আছে। এবারে দুটোতেই দেখো হাইড্রোজেনকে আমরা 1 করেছি। এইবারে বলছে যে এই দুটো কম্পাউন্ডেতে এই দুটো ঠিক আছে, এইবারে এই দুটো কম্পাউন্ড থেকে যদি আমরা কম্পেয়ার করে কার্বন আর অক্সিজেনকে বার করি, সেক্ষেত্রে কার্বন আর অক্সিজেনের মধ্যে যদি কোনো একটা কম্পাউন্ড তৈরি করি, তাহলে এই 3:8 রেশিওতে সেইখানে কম্পাউন্ড তৈরি হবে, বা এই রেশিওর কোনো হোল নাম্বার মাল্টিপেলে এই কম্পাউন্ডটা তৈরি হবে। মানে এখান থেকে ধরো C:O যদি আমরা করি তাহলে কি আসবে আমার 3:8, তাই না। তাহলে কার্বন আর অক্সিজেনের যে কম্পাউন্ড তৈরি হবে সেইটা বলছে এই রেশিওতে থাকবে বা এই রেশিওর কোনো হোল নাম্বার মাল্টিপেলে থাকবে। মানে ধরো এবার তুমি ধরো কার্বন আর অক্সিজেনের কম্পাউন্ড হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের কি আছে, কার্বন ডাই অক্সাইডের কার্বন ইস টু অক্সিজেন কত, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 মানে 32। তাহলে এটা কত হচ্ছে দেখো 4 দিয়ে কাটলে 3, এটা 4 দিয়ে কাটলে 8, তাহলে 3:8 পেয়ে গেলাম। এবার তুমি কার্বন মনোক্সাইড দেখো, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বন আর অক্সিজেনের রেশিও কত, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, এটা হচ্ছে তোমার 3:4। তাহলে এই যে 3:4, এই 8টাকে যদি হোল নাম্বার মাল্টিপেলেই তো আমার 4 আসছে, এটা তো হোল নাম্বার রেশিওতেই হচ্ছে, এটা সেটা তো কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এই যে আমার রেসিপ্রোকাল প্রপোর্শন বা মিথনুপাত সূত্রে কি বলছে, যে কোনো দুটো ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডে যখন একটা কমন এলিমেন্ট থাকবে যেখানে হাইড্রোজেন, তো সেই কম্পাউন্ডের যে ডিফারেন্ট এলিমেন্ট মানে কার্বন আর অক্সিজেন তাদের যে রেশিওটা বেরোবে, তারা যখন নিজেরা কম্পাউন্ড ফর্ম করবে তো তারা সেই রেশিওতেই কম্পাউন্ড ফর্ম করবে, অথবা তারা সেই রেশিওর কোনো হোল নাম্বার মাল্টিপেলে কম্পাউন্ড ফর্ম করবে, ঠিক আছে। দেখে নাও।
এবার দেখো এই নিউমেরিক্যালটা আমি নিয়েছি রেসিপ্রোকাল প্রপোর্শনের উপর বেস করে, ঠিক আছে। বলছে ইন অ্যামোনিয়া দেয়ার ইজ 17.65% হাইড্রোজেন, in water there is 11.11% hydrogen, and in nitrous oxide there is 36.36% oxygen, ঠিক আছে। এইবারে তোমাকে অ্যামোনিয়াতে কত বলে দিয়েছে, অ্যামোনিয়াতে হাইড্রোজেনের পার্সেন্টেজ আমাকে বলেছে 17.65, তাই তো। আচ্ছা, তাহলে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত হবে, 100 - 17.65, এটা করলে কত আসে দেখো, 82.35% আই থিঙ্ক, ঠিক আছে। তো 82.35% হচ্ছে আমার হাইড্রোজেন আছে, এই সরি নাইট্রোজেন আছে। তাহলে 1 ইউনিট হাইড্রোজেনের জন্য কতটা নাইট্রোজেন আছে কি করে বার করব, তাই বার করতে হবে না আমাকে। একটা তো এখানে দেখো এইটাতেও হাইড্রোজেন, এটাতেও হাইড্রোজেন, তাহলে এই দুটোকে আমাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করে অন্য যে দুটো থাকবে তার সাথে আমার ওই নাইট্রাস অক্সাইডটা কম্পেয়ার করতে হবে, বুঝে গেছো আশা করি। তো 1 ইউনিট হাইড্রোজেনের সাথে কতটা নাইট্রোজেন অ্যাটাচ আছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে উইথ 1 ইউনিট হাইড্রোজেন নাইট্রোজেন অ্যাটাচড ইকুয়াল টু কত হবে, এই যে নাইট্রোজেন 82.35 এত গ্রামে আছে, মানে 17.65 আছে, তাহলে 1 এ 82/17.65 এই ইউনিটটা অ্যাটাচ থাকবে। এটার অ্যান্সার করলে তোমার বেরোবে 4.66, ঠিক আছে, 4.66 ইউনিট, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো আমার কি বলেছে, ওয়াটার, ঠিক আছে। ওয়াটারে আমার হাইড্রোজেনের পার্সেন্টেজ কত বলে দিয়েছে, 11.11, তাহলে ওয়াটারে অক্সিজেনের পার্সেন্টেজ কত থাকবে, ওয়াটারে অক্সিজেনের পার্সেন্টেজ কত থাকবে, যে 100 - 11.11, এটা করলে কত আসছে 0.89, এটা হচ্ছে তোমার 8.89, এরকম একটা পার্সেন্টেজ আসছে, তাই না। এইবারে এখানে উইথ 1 ইউনিট হাইড্রোজেন অক্সিজেন অ্যাটাচড, অক্সিজেন কতটা অ্যাটাচড আছে সেটা আমাকে বার করতে হবে, কত 88.89 ডিভাইডেড বাই আমার 11.11, এই ভ্যালুটা কত আসছে, এই ভ্যালুটা আমার আসছে 8, ঠিক আছে। তাহলে 8 ইউনিট অক্সিজেন আমার অ্যাটাচ থাকছে। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের দুটোই দেখো হাইড্রোজেনের 1 ইউনিটের সাথে যেটা আছে, তার মানে নাইট্রোজেন আর অক্সিজেনের রেশিওটা আমার কত আসছে এখানে 4.66:8, এই রেশিওটা আমার আসছে, ক্লিয়ার। এটা তোমার আসছে মোটামুটি 0.5825:1, এটাকে যদি 1 বানাই মানে 8 দিয়ে দুটোকে যদি ডিভাইড করে দিই তাহলে এই রেশিওটা আমার আসছে। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের যে কম্পাউন্ড বেরোবে সেই কম্পাউন্ডে এই রেশিওটা বা এর কোনো মাল্টিপল রেশিওতে থাকতে হবে, ঠিক আছে। তো আমার এবার নাইট্রোজেন ডাইঅক্সাইড N2O, আচ্ছা এবার N2O, এই N2O-তে আমাকে কি বলেছে, অক্সিজেন কতটা আছে, অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে 36.36%, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন কতটা থাকবে, ভেবে দেখো, নাইট্রোজেন থাকবে 100 - 36.36, এরকম 100 - 36.36 এরকম এতটা থাকবে। এটা কত হচ্ছে 4, এখানে হলে 6, তাহলে 63.64 আই থিঙ্ক, ঠিক আছে, 63.64 ভাগ। তাহলে এইখানে দেখো রেশিওটা কত আসছে, নাইট্রোজেন আর অক্সিজেনের রেশিও কত আসছে 63.64 আমার 36.36, ঠিক আছে। এই রেশিওটা করলে আমরা ক্যালকুলেটারে করলে যদি করি তাহলে আমরা পাবো 1.75:1, ঠিক আছে। এই 1.75টা দেখো, এই যে 0, এটাকে আমরা এরকম লিখতে পারি 3 × 0.5825:1, এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, এই যে এই ভ্যালুটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই আমি এটা পাচ্ছি। তার মানে এটা একটা মাল্টিপল, সিম্পল মাল্টিপলে চলে এলো, তার মানে এটা রেসিপ্রোকাল প্রপোর্শনকে ওবে করে, ক্লিয়ার, দেখে নাও। আচ্ছা, এইবারে আমাদের লাস্ট ল, সেটা হচ্ছে গে-লুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম, বাংলায় বললে গে-লুসাকের গ্যাস আয়তনিক সূত্র, ঠিক আছে। এখানে কি আছে, এইখানে বলছে ধরো কোনো একটা রিয়াকশন হচ্ছে যেখানে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট দুটোই গ্যাস, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট বা বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থ দুটোই গ্যাস ফর্মে আছে, কেউ সলিড বা লিকুইড ফর্মে নেই। সেক্ষেত্রে যদি সবাই গ্যাসিয়াস ফর্মে থাকে তাহলে যে যারা রিয়াক্ট্যান্ট আছে তারা কি হবে, তারা ইকুয়াল, এখানে কয়েকটা জিনিস মধ্যে রাখবে, ইকুয়াল প্রেশার, ঠিক আছে, বা কনস্ট্যান্ট প্রেশার, ইকুয়াল না বলে কনস্ট্যান্ট প্রেশার বলাটা বেটার, কনস্ট্যান্ট প্রেশার আর কনস্ট্যান্ট টেম্পারেচার, এই দুটো কন্ডিশন যদি থাকে, কনস্ট্যান্ট প্রেশার 1 নম্বর, 2 নম্বর কন্ডিশন হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার, এই দুটো কন্ডিশনে রিয়াক্ট্যান্টের মানে বিক্রিয়কের যে
মলিকিউলগুলো মানে কম্পাউন্ড বা মলিকিউলগুলো আছে, সেই মলিকিউলগুলো সিম্পল রেশিওতে রিয়াক্ট করবে, সিম্পল রেশিওতে রিয়াক্ট করবে। আর আফটার রিয়াকশন যে প্রোডাক্টটা আমার তৈরি হবে, মানে বিক্রিয়াজাত যে পদার্থটা তৈরি হবে, সেইটাও এই কনস্ট্যান্ট প্রেশার আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে তাদেরও ভলিউমটা রেশিওটা সিম্পল রেশিওতেই হবে। ঠিক আছে, তার মানে আমি কি বললাম, ধরো H2 প্লাস O2 এটা আমার ওয়াটার তৈরি করছে। ঠিক আছে, এবার এটাকে যদি ব্যালেন্স করলে কি আসবে, 2H2 প্লাস O2 ইকুয়াল টু 2H2। তাহলে এইখানে দেখো, এইখানে ওয়াটারের হাইড্রোজেনের ভলিউম হচ্ছে 2 ভলিউম, এখানে অক্সিজেন হচ্ছে 1 ভলিউম। ঠিক আছে, আর এখানে ওয়াটার হচ্ছে 2 ভলিউম। তাহলে এবার কি বলছে, এটা ধরো গ্যাস ফর্মেই আছে। ঠিক আছে, এগুলো সব গ্যাস ফর্মে আছে, গ্যাস ফর্মে না থাকলে এই লটা খাটবে না। তো গেলুসাক কি বলছে, গেলুসাক বলছে যে যখন কোনো একটা রিয়াকশন হবে তাদের রিয়াক্ট্যান্টের যে ভলিউমটা, কনস্ট্যান্ট প্রেশার আর কনস্ট্যান্ট টেম্পারেচার আমার কন্ডিশন যদি এটা থাকে, তখন রিয়াক্ট্যান্টের যে ভলিউমটা, এই যে ভলিউম অফ হাইড্রোজেন যদি আমি বলি ইজ টু ভলিউম অফ অক্সিজেন, এইটা কি হবে দেখো 2:1, এরা সিম্পল রেশিওতে আছে। এবার তুমি যদি এর সাথে ওয়াটারের ভলিউমটা অ্যাড করো, তাহলে ভলিউম অফ হাইড্রোজেন ইজ টু ভলিউম অফ অক্সিজেন ইজ টু আমার ভলিউম অফ ওয়াটার। ঠিক আছে, এই যে ভলিউমটা, এই ভলিউমটা দেখো 2:1:2, এগুলো আমার সিম্পল রেশিও, সিম্পল নাম্বার রেশিও বা হোল নাম্বার রেশিও, সিম্পল রেশিওতে আমি পাচ্ছি। তো এটাই আমার গেলুসাক গ্যাসিয়াস ভলিউম, ল অফ গ্যাসিয়াস ভলিউম বা গ্যাস অনির্ণয় সূত্রে বলছে, দেখে নাও।